নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে আমরা ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো আমাদের আপকামিং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো অবশ্যই তোমরা কিন্তু এগুলো দেখতে থাকবে। এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সার করানো হবে, যেমন জিওগ্রাফি থেকে নেওয়া হয়েছে, এর পরবর্তীতে ভূগোল থেকে, ভূগোলের পরিবর্তে তোমাদের হিস্ট্রি থেকে থাকবে, পলিটি থাকবে, ইকোনমিক্স থাকবে, এছাড়া এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, এইভাবে কিন্তু আমাদের সিরিজগুলো চলতে থাকবে। ঠিক আছে, যেহেতু সামনে আমাদের এক্সাম রয়েছে, বেশি আর কিন্তু টাইম নেই। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তোমরা সকলে যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক এবং শেয়ার করে দেবে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো আমাদের প্রথম প্রশ্ন থেকে আজকে শুরু করা যাক। ভারত এবং চীনের মধ্যে সীমারেখা রয়েছে, সেটা কোনটা? তো ভারত এবং চীনের মধ্যে যে সীমানা রয়েছে সেটা রয়েছে কোনটা? অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে সকলে। অপশান দেওয়া রয়েছে চারটে: র্যাডক্লিফ লাইন, ডুরান্ট লাইন, ম্যাকমোহন লাইন এবং পক প্রণালী। তো অবশ্যই যে র্যাডক্লিফ লাইন রয়েছে, এটা কিন্তু আমাদের ভারত এবং পাকিস্তানের সাথে কিন্তু অবস্থান করছে র্যাডক্লিফ লাইন। শুধু ভারত পাকিস্তান নয়, র্যাডক্লিফ লাইন এটা ভারত পাকিস্তানের সাথে সাথে ভারত বাংলাদেশেও রয়েছে। পরবর্তী রয়েছে ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন এটি কিন্তু অবস্থান করছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে। ডুরান্ট লাইন অবস্থান করছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন যেটা রয়েছে, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে, এটাই রয়েছে ভারত এবং চীন সীমারেখার মধ্যে। এছাড়া পক প্রণালী তোমরা প্রায় সকলেই জানো, ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী, বা ভারত এবং শ্রীলঙ্কাকে যুক্ত করছে এই পক স্ট্রেইট। অবশ্যই এক্সামের জন্য এগুলো ইম্পর্ট্যান্ট। এছাড়া কিন্তু দেখে রাখবে যে তোমাদের পাকিস্তানের সাথে ভারতের রয়েছে র্যাডক্লিফ লাইন রয়েছে, 24 নম্বর অক্ষরেখাও রয়েছে, এবং ভারতের সাথে বাংলাদেশের রয়েছে 3 বিঘা করিডোর। ঠিক আছে, আর ভারতের সাথে বাংলাদেশের সবথেকে দীর্ঘ আমাদের যে বর্ডার লাইন কিন্তু অবস্থান করছে, যেটা 4096 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গ কোন প্রতিবেশী দেশগুলির সাথে সীমানা ভাগ করছে? পশ্চিমবঙ্গ যে সমস্ত প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করছে তার অপশান দেওয়া রয়েছে এই চারটের মধ্যে। তো একটু ভালো করে ভেবেচিন্তে তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। তো রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই অপশান নাম্বার এ যেটা রয়েছে, ভুটান, নেপাল, বাংলাদেশ, এদের সাথে কিন্তু পশ্চিমবঙ্গ তাদের সীমারেখা এগুলো কিন্তু ভাগ করছে বা শেয়ার করে দিচ্ছে, বাউন্ডারি লাইন। তো আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গ এর সাথে যে সমস্ত সীমাগুলো স্পর্শ করছে, তার মধ্যে এখানে দেখে রাখবে যে ভারত একমাত্র রাজ্য যা হিমালয় পর্বতমালা এবং বঙ্গোপসাগর উভয়কেই কিন্তু স্পর্শ করছে, ভারতের এই পশ্চিমবঙ্গ। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা সবথেকে বেশি রয়েছে। হ্যাঁ, বাংলাদেশের সাথে যেমন ভারতের সীমারেখা সবথেকে বেশি রয়েছে 4096 কিলোমিটার, ঠিক তার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গে যে বাংলাদেশের সাথে যে বর্ডার লাইনটা শেয়ার করছে, সেটাও কিন্তু এখনও পর্যন্ত দীর্ঘতম। কতটা? 2217 কিলোমিটার। অবশ্যই তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, পরবর্তী রয়েছে মিজোরামের যে সীমানা, এটি কোন দেশগুলির সাথে যুক্ত রয়েছে? তো মিজোরামের সীমানা কিন্তু যুক্ত রয়েছে যে সমস্ত দেশগুলির সাথে, সেটা কিন্তু হয়ে যাবে অবশ্যই অপশান নাম্বার বি, বাংলাদেশ এবং মায়ানমার। তোমরা সকলে কিন্তু ভিডিওটা পজ করে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপর মিলিয়ে নেবে। তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হবে বাংলাদেশ এবং মায়ানমারের সাথে কিন্তু মিজোরাম তার সীমানাকে ভাগ করে নিচ্ছে। এরপর আমরা দেখে নেব যে মিজোরামের 3 দিকে আন্তর্জাতিক সীমানা রয়েছে। এর পশ্চিমে রয়েছে বাংলাদেশ এবং পূর্ব এবং দক্ষিণে রয়েছে মায়ানমার। পরবর্তী প্রশ্ন রয়েছে, কর্কট ক্রান্তি রেখার ঠিক উত্তরে অবস্থিত ভারতের রাজ্য কোনটি? অর্থাৎ টপিক অফ ক্যান্সার যেটা অবস্থান করছে 23.5 ডিগ্রি নর্থে, সেখানে আমাদের ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে এটি গেছে? তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে টপিক অফ ক্যান্সার যেটা অবস্থান করছে আমাদের 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদের যে যে ভারতের রাজ্যের ওপর দিয়ে গেছে সেগুলো হচ্ছে টোটাল, এর সংখ্যা 8টা। ঠিক আছে, এর পরবর্তী আমরা প্রশ্নে সেগুলো দেখে নেব। তো এখানে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে কর্কট ক্রান্তি রেখার ঠিক উত্তরে অবস্থিত ভারতীয় রাজ্য কোনটি? অবশ্যই মণিপুর। মণিপুর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তার কারণ হচ্ছে কর্কট ক্রান্তি রেখা মণিপুরের ওপর দিয়ে যায়নি, বরং এর ঠিক দক্ষিণে গেছে। ঠিক আছে, এই কারণে তাই মণিপুর এই রেখার উত্তরে অবস্থান করছে। সুতরাং আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুর। পরীক্ষায় তোমাদের বিভিন্নভাবে এখানে প্রশ্ন আসতে পারে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ওড়িশার যে হুইলার দ্বীপের নাম বর্তমানে কি রাখা হয়েছে?
উড়িষ্যার যে হুইলার দ্বীপ তার নাম পরিবর্তন করা রাখা হয়েছে বর্তমানে আব্দুল কালাম দ্বীপ। আব্দুল কালাম দ্বীপ এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত সবচেয়ে কম রয়েছে? লিঙ্গানুপাত সবচেয়ে কম রয়েছে ভারতের যে রাজ্যে, সেটা হচ্ছে হরিয়ানা। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। অবশ্যই তোমাদের জন্য এই টপিকটা আর কোনো ক্লাস তোমাদের দিচ্ছি না, তার কারণ সেন্সাস 2011 সম্পর্কে কমপ্লিট ক্লাস অলরেডি আমরা দিয়ে দিয়েছি, দুটো ভাগে রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। সেন্সাস 2011 বাই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউবে সার্চ করলেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এর সাথে সাথে তোমরা যে 5 year প্ল্যান রয়েছে এটারও ক্লাস কিন্তু আমরা দিয়ে রেখেছি। পরবর্তী প্রশ্নে আমরা যেটা দেখব, এর আগে যেটা আমরা দেখছিলাম কর্কট ক্রান্তি রেখা ভারতের কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে। তো টোটাল কিন্তু কর্কট ক্রান্তি রেখা টপিক অফ ক্যান্সার ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এই 8টা রাজ্য কোনগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। ফার্স্টে রয়েছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে গেছে এই কর্কট ক্রান্তি রেখা। পরবর্তী প্রশ্ন রয়েছে, কেরালা এবং কর্ণাটকের উপকূলীয় যে প্রাক মৌসুমি বৃষ্টিপাত এটি কী নামে পরিচিত? অবশ্যই কেরালা এবং কর্ণাটকের যে অঞ্চল রয়েছে যেখানে প্রাক যে মৌসুমি বৃষ্টিপাত, অর্থাৎ মৌসুমি বৃষ্টিপাতের ঠিক তার আগের অবস্থার কথা বলা হচ্ছে যে বৃষ্টি, সেটাকে বলা হয় আম্রবৃষ্টি। আম্রবৃষ্টি অর্থাৎ অপশান নাম্বার বি ম্যাঙ্গো সোভার আমাদের রাইট অ্যান্সার হবে। কারণ এটি কিন্তু অত্যন্ত উপযোগী এই কেরালা এবং কর্ণাটকের যে আম গাছগুলো রয়েছে এই আম চাষের জন্য। এই ধরনের বৃষ্টিপাতটা খুবই উপযোগী, এই জন্য এই ধরনের বৃষ্টিপাতকে বলা হচ্ছে আম্রবৃষ্টি। এখান থেকে কিন্তু আমরা একটু দেখে নেব। ফার্স্টে অপশান যেটা রয়েছে কালবৈশাখী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এটা কিন্তু দেখা যায় এক ধরনের ঝড় বৃষ্টি, সেটাই হচ্ছে কালবৈশাখী। এছাড়া রয়েছে এখানে লু কিন্তু অত্যন্ত উষ্ণ এবং শুষ্ক বাতাস, যেটা কিন্তু প্রবাহিত হয় মূলত আমাদের উত্তর পশ্চিম ভারতে, বিশেষ করে যদি বলা হয় নর্থ ইস্ট আমাদের ওয়েস্টার্ন পার্টে, তোমাদের রাজস্থানের দিকে, রাজস্থান, পাঞ্জাব, ঠিক আছে, ওই যে লুধিয়ানা যে অঞ্চলগুলো রয়েছে ওই দিকে। এই সমস্তগুলো একটু দেখে রাখবে তোমরা, কারণ এগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া এগুলো দেখে নাও যে আম পাকার জন্য অত্যন্ত সহায়ক হচ্ছে এই ধরনের বৃষ্টিপাত, যে প্রাক মৌসুমী বৃষ্টি, যেটাকে বলা হচ্ছে কেরালা এবং কর্ণাটক সীমান্তে ম্যাঙ্গো সোভার। এছাড়া রয়েছে কর্ণাটকে এই বৃষ্টিকে কফি চাষের জন্য সহায়তা করে, এই জন্য এটাকে বলা হয় চেরি ব্লসম বা কফি শোভার। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় এগুলো বহুবার কিন্তু চলে এসেছে। এছাড়া পশ্চিমবঙ্গ তো তোমরা জানোই, এটাকে বলা হচ্ছে কালবৈশাখী। পরবর্তী প্রশ্নে দেখব, আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম জেলা কোনটি? তো আয়তনের ভিত্তিতে আমাদের বৃহত্তম জেলা রয়েছে কোনটা? অবশ্যই তোমাদের প্রশ্ন উত্তর ভালো লাগলে লাইক করে দেবে, আর এই ধরনের প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে অপশানগুলো দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে। আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম জেলা রয়েছে গুজরাটের কচ্ছ জেলা। গুজরাটের কচ্ছ জেলা হচ্ছে আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম। যদি আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য বলা হয় সেক্ষেত্রে হবে রাজস্থান। যদি জনসংখ্যার ভিত্তিতে সবথেকে বেশি আমাদের বড় রাজ্য বলা হয় সেক্ষেত্রে হবে উত্তরপ্রদেশ। আর উত্তরপ্রদেশের লোকসভা এবং বিধানসভা দুটোরই আসন সংখ্যা কিন্তু সর্বাধিক। চলো পরবর্তী প্রশ্ন। গুজরাটের কচ্ছ জেলা আয়তনে ভারতের বৃহত্তম। এটি তার লবণের মরুভূমি বা রন অফ কচ্ছের জন্য কিন্তু বিখ্যাত। এটাও তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, আয়তনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম জেলা কোনটি? আয়তনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম জেলা রয়েছে লাদাখের লেহ যে অঞ্চলটি রয়েছে সেটি। লাদাখের যে লেহ সম্পর্কে দেখে রাখবে, লেহ জেলা এটা আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং এটি একটি শীতল মরুভূমি অঞ্চল। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, ভারতের সাথে পাকিস্তানের কত কিলোমিটার দীর্ঘ সীমানা রয়েছে? অর্থাৎ বর্ডার লাইনের কথা বলা হচ্ছে, ভারতের সাথে পাকিস্তানের কত কিলোমিটারের দীর্ঘ সীমারেখা রয়েছে? তো অবশ্যই 3323 কিলোমিটারের সীমারেখা রয়েছে ভারতের সাথে পাকিস্তানের। এবং ভারত পাকিস্তানের যে সীমানা সেটাকে আমরা বলে থাকি রেড ক্লিফ লাইন। এবং এটা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এটা অত্যন্ত স্পর্শকাতর সীমান্ত অঞ্চল, তোমরা প্রায় এটা খবরে নিউজে দেখেই থাকো। এছাড়া কিন্তু ভারতের সাথে পাকিস্তানের এলওসি রয়েছে, লাইন অফ কন্ট্রোল, এবং ভারতের সাথে চীনের রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি, ঠিক আছে। তো মূলত তিব্বতীয় যে পার্টটা রয়েছে সেটা। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ। চলো পরবর্তী প্রশ্নে আসি।
এগুলো সব তোমাদের বলেই দিয়েছি, এগুলো তোমাদের দেখতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, তোমাদের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যে স্ট্যাটিক জিকে, এই স্ট্যাটিক জিকে এমন একটা পার্ট যেখানে কিন্তু তোমাদের প্রতিটা এক্সামেই চলে আসে। তো এখানে তোমাদের এমন কোনো চ্যাপ্টার কিন্তু তোমাদের নেই যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়, সবই তোমরা দেখতে পাচ্ছ। সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ টপিক সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও এখান থেকে। তো এখানে প্রতিটা টপিক খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে এবং কালারও করা রয়েছে। তোমরা সেটা এক একটা টপিক এখানে যদি দেখো সেটা আমরা দেখতে পারবে। টোটাল 126টা পেজের মধ্যে আমরা স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ সমস্ত নোটস কিন্তু এর মধ্যে প্রোভাইড করার চেষ্টা করেছি, এবং এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে। শুধু কি গ্রুপ সি গ্রুপ ডির জন্য এটা ইম্পর্টেন্ট না, এটা গ্রুপ সি গ্রুপ ডি, আপকামিং আমাদের পুলিশ পরীক্ষা রয়েছে, আমাদের পিএসসির অন্যান্য এক্সাম রয়েছে, রেলওয়েতে তোমাদের স্ট্যাটিক জিকে প্রশ্ন থাকে। এছাড়া আমাদের এসএসসিতেও কিন্তু অনেক পরিমাণে প্রশ্ন ড্যান্স ফেস্টিভ্যাল এই রিলেটেড কিন্তু থেকে থাকে। তো সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত স্ট্যাটিক জিকের টপিক সেগুলো সবই কিন্তু আমরা এখানে কিন্তু কভার করে দিয়েছি। এই যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারটি তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। ফার্স্টে নাম্বারটিকে সেভ করবে, দেন তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে এই নাম্বারে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত আলাদা আলাদা করে তোমাদের পার্ট পার্ট করা রয়েছে এই একটি পিডিএফের মধ্যে। পিডিএফের পেজ সংখ্যা কিন্তু তোমাদের সামান্য রয়েছে 80টা পেজ, কিন্তু এই সামান্য 80টা পেজের মধ্যেই কিন্তু আমরা টোটাল ভারতের ইতিহাসকে কমপ্লিট করার চেষ্টা করেছি। তাহলে কোনগুলো দিয়েছি, কিছু বাদ দিয়েছি না? গুরুত্বপূর্ণ যা যা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সমস্ত কিছু এর মধ্যে দেওয়া রয়েছে, যেগুলো পরীক্ষায় অলরেডি চলে এসেছে, সমস্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য সব এখানে দেওয়া রয়েছে। মোটামুটি এটা যদি তোমরা 5 থেকে 10 বার পড়ে নাও, তাহলে ইতিহাস থেকে কোনো প্রশ্ন তোমাদের কিন্তু আটকাবে না। সেটা গ্রুপ সি গ্রুপ ডি হোক, আমাদের রাজ্যের যে কোনো ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম হোক না কেন, এমনকি তোমরা এসএসসি, এমটিএস, জিডি কনস্টেবল এবং রেলওয়ের মতো এক্সামে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। অবশ্যই ইতিহাসের 80টা পেজের মধ্যে শেষের দিকে আমরা কিন্তু দিয়েছি মন শর্ট টাইপের কিছু প্রশ্ন উত্তর, যেগুলো পড়ে গেলে আমাদের রাজ্যের এক্সামে তো ডাইরেক্ট প্রশ্ন কমন এখান থেকেই পেয়ে যাবে। এছাড়া কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এই যে পিডিএফটি রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পলিটি সেকশনের জন্য। কারণ ভারতীয় সংবিধান বা পলিটি ছাত্রদের কাছে এমন একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়, সেটাকেই কিন্তু আমরা এই 81টা পেজের মধ্যে এমনভাবে সুন্দরভাবে তোমাদেরকে ইন্ট্রোডিউস করেছি বা করার চেষ্টা করেছি, সেটা যদি তোমরা একবার এই নোটটা যদি মানে তোমরা পড়ে নাও, তাহলে কিন্তু কমপ্লিট তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে সংবিধান সম্পর্কে, এবং যা যা তথ্য তোমাদের এক্সামের জন্য দরকার সেই সমস্ত তথ্য কিন্তু এর মধ্যে সব দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু কিছু বাদ দেবে না। এই টোটাল পিডিএফটা 81টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, যেগুলো কিন্তু তোমরা পড়ে গেলে 100% এখান থেকে ভালো স্কোর করতে পারবে। এবং আমরা সংবিধানের গুরুত্বপূর্ণ আর্টিকেল, পার্ট, তার উৎস, তার শিডিউল এবং সংবিধান সংশোধনী সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা করা রয়েছে। তা আবার স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? কোনো মাঝখান থেকে হঠাৎ করে শুরু হয়ে গেল তা কিন্তু নয়। ক্রোনোলজি যেটা রয়েছে সেই অনুযায়ী মেনটেন করে রয়েছে, এবং শেষের দিকে আমরা কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, এবং প্রতিটি প্রশ্নের তোমাদের অতিরিক্ত তথ্য আমরা কিন্তু প্রোভাইড করেছি, যেটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী, ঠিক আছে? কারণ এটা পড়ে গেলে তোমরা ম্যাক্সিমামটাই তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। কতগুলো প্রশ্ন রয়েছে? 300-র ওপর কিন্তু এখানে প্রশ্ন সংখ্যা রয়েছে। এছাড়া অন্যান্য কিন্তু যে পিডিএফ রয়েছে তার মধ্যে উপযোগী রয়েছে 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যদি তোমরা নাও, সেক্ষেত্রে তোমরা এটা 199 টাকার মধ্যে পেয়ে যাবে, এবং যদি কোনো মাসের প্রয়োজন হয় পার্টিকুলার, সেক্ষেত্রে 20 টাকা প্রতি মাস হিসাবে পেয়ে যাবে। এছাড়া যদি 2024-এ কারো প্রয়োজন হয়, হয়তো হবে না, এটা তোমাদের এক্সামের জন্য অতটা ইম্পর্ট্যান্ট নয়। 2024 এবং 2025-এর জিডি কনস্টেবল যারা জিডি এক্সাম দেবে তাদের জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া আরপিএফ এসআই, বায়োলজি, এনটিপিসি 2020-21 এবং এনটিপিসি 2025, এগুলো কিন্তু আমাদের এনটিপিসি বা রেলওয়ে এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া তোমাদের সকলের জন্য, আবারও বলছি, সকলের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা ইতিহাস কমপ্লিট ভারতের সংবিধান, কমপ্লিট স্ট্র্যাটেজিকে, এই তিনটে কেউ হাতছাড়া করবে না। তিনটেই তোমাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পিডিএফ যদি তোমরা পড়ে নাও, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের কিন্তু আটকাবে না। অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। অবশ্যই নাম্বারটা সেভ করে তারপর যোগাযোগ করবে। চলো পরবর্তী প্রশ্নে আসি। আসাম কোন কোন দেশের সাথে সীমানার সাথে যুক্ত রয়েছে? অর্থাৎ আসাম ভারতের কোন কোন রাজ্যের সীমানার সাথে বা কোন কোন দেশের সীমানার সাথে যুক্ত রয়েছে? অবশ্যই কিন্তু আসাম যেটা যেটা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার লাইন যেটা টাচ করছে, সেটা হচ্ছে আমাদের ভুটান এবং বাংলাদেশ। ভুটান এবং বাংলাদেশের সীমান্তে অবস্থান করছে ভারতীয় রাজ্য আসাম।
এক্ষেত্রে তোমরা একটু দেখে রাখবে এই সম্পর্কে, আসাম হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় একটি রাজ্য যা ভুটান এবং বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানাকে ভাগ করে দেয়। এছাড়া এটি ভারতের 7টি রাজ্যের অঞ্চলের সাথেও কিন্তু যোগাযোগ স্থাপন করছে। কোন কোন অঞ্চল? অবশ্যই অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং আমাদের পশ্চিমবঙ্গ। এই 7টি রাজ্যের সাথে সীমানা স্থাপন করছে এবং তার সাথে ভুটান এবং বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচে কোন রাজ্যের সীমানা মিজোরামের সাথে যুক্ত নয়? তো নয় কথাটা বলেছে, অবশ্যই তোমরা খেয়াল রাখবে লাস্টে নয় নাবাচক বাক্যগুলির ক্ষেত্রে। তো মিজোরামের সাথে যুক্ত নয় হচ্ছে আমাদের নাগাল্যান্ড, অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। কারণ মিজোরামের সাথে যে সমস্ত রাজ্য রয়েছে তার মধ্যে পড়ছে ত্রিপুরা, আসাম এবং মণিপুর। এই 3টে রাজ্য কিন্তু মূলত আমাদের এই মিজোরামের সাথে যুক্ত রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে পাকিস্তানের সাথে ভারতের কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সীমানা ভাগ করছে? তো মূলত পাকিস্তানের সাথে আমাদের ভারতের টোটাল যে কটা রাজ্য রয়েছে তার মধ্যে রয়েছে 3টে রাজ্য এবং 2টো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরি। এবার এই 3টে রাজ্যের মধ্যে কোনগুলো পড়ছে? পাঞ্জাব পড়ছে, রাজস্থান পড়ছে, গুজরাট পড়ছে রাজ্যের মধ্যে, এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ছে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ। যদিও কিন্তু ইউনিয়ন টেরিটরির মধ্যে এখন এটা আমাদের রাইট অ্যান্সার হবে না, কারণ জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু এখন একটি আমাদের স্বাধীন রাজ্য রয়েছে, ঠিক আছে। সুতরাং তোমাদের রাইট অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে 4টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চল। এক্ষেত্রে এইটা আমাদের রাইট অ্যান্সার হবে। এখানে অপশানও হয়তো তোমাদের এটা একটু ভুল আছে, ঠিক আছে, কারেকশন করে রাখবে প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন রয়েছে, হ্যাঁ এখানে অপশান নাম্বার এ যেটা রয়েছে এক্ষেত্রে এটা আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত রয়েছে? তো অবশ্যই ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য রয়েছে কতটা? 7,516 কিলোমিটার। যদিও এটা কিন্তু এখন অনেকটাই বেড়েছে। তো যেটা আমাদের এখনও পর্যন্ত মানে এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, কারণ আমি এসএসসিকে ধরে তোমাদের এই অ্যান্সারটা করলাম, কেন্দ্রীয় এসএসসি, সেখানে কিন্তু তোমাদের অ্যান্সার এটাই মার্ক করা হয়েছিল, ঠিক আছে। চল পরবর্তী প্রশ্ন দেখি, ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভারতের মূল ভূখণ্ডের যে উপকূল রেখার দৈর্ঘ্য এটাও কিন্তু আমাদের বইতে বা অন্যান্য এক্সামে যেটাকে ধরে রেখেছে সেটা হচ্ছে 6,100 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের মেনল্যান্ডের। পরবর্তী প্রশ্ন আছে, আমাদের আন্দামান এবং নিকোবরের যে দ্বীপপুঞ্জকে পৃথক করছে কোন চ্যানেল? অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে যে চ্যানেল রয়েছে সেটা কোনটা? অবশ্যই 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করছে বা কানেক্ট করছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর ও লাদাখ কবে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? তো এর আগে কিন্তু জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, আমরা সকলেই জানি। তো অবশ্যই রাইট অ্যান্সার হবে 31শে অক্টোবর 2019। এখানে জম্মু কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছিল, যেটা 2019-এর যে 370 নম্বর ধারা রদ করার পর জম্মু কাশ্মীর কিন্তু একটি স্বাধীন রাজ্যরূপে আত্মপ্রকাশ করেছে, সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু লাদাখও কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চলরূপে আত্মপ্রকাশ করে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের কতগুলি রাজ্য সমুদ্রের উপকূলে অবস্থান করছে? তো টোটাল কিন্তু ভারতের এমন রাজ্য রয়েছে যেগুলো সমুদ্র উপকূলে অবস্থান করছে, সেই সংখ্যাটা রয়েছে 9টি। 9 হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। তামিলনাড়ুতে কোন মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয়ে থাকে? তো তামিলনাড়ুতে যে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে সেটা হচ্ছে কোনটা? তো অবশ্যই সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি হয়ে থাকে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর কারণে। উত্তর পূর্ব মৌসুমি বায়ু, যেটা কিন্তু প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু বলা হয়ে থাকে, যখন ফিরে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটিয়ে থাকে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে তোমরা লক্ষ্য করবে যে এই যে অক্টোবর নভেম্বর মাস, এই মাসে কিন্তু তোমাদের যখন মৌসুমী বায়ু ফিরে যায়, অর্থাৎ সেটা যখন প্রত্যাবর্তন করে, সেক্ষেত্রে কিন্তু এই আমাদের যে তামিলনাড়ু যে অঞ্চলটা রয়েছে না, সেখানে কিন্তু আমাদের বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা সংগ্রহ করে এবং করমণ্ডল যে উপকূল, আমরা জানি তামিলনাড়ুর যে উপকূল ভাগ সেটা হচ্ছে করমণ্ডল উপকূল, এবং সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, যার ফলে কিন্তু আমরা বছরে 2বার কিন্তু বৃষ্টির অনুভব করে থাকি এই তামিলনাড়ু রাজ্যে। অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ভারতের কোন রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত দেখা যায়? সেটা হচ্ছে আমাদের তামিলনাড়ুতে। কারণ একবার হচ্ছে যখন মৌসুমী বায়ু ঢুকছে এবং আরেকবার যখন মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করছে, এই 2বার কিন্তু আমরা এই তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত দেখতে পাই, বিশেষ করে তামিলনাড়ু করমণ্ডল উপকূলে।
পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম রয়েছে? তো অবশ্যই আমরা জানি যে ভারতের যে উপকূল রেখা সব থেকে বেশি দীর্ঘতম সেটা হচ্ছে গুজরাটের উপকূল। যদিও এটা এখনো পর্যন্ত অনেকটা বেড়েছে, সেই জন্য তোমাদের সংখ্যাটা এখন বলছি না। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা ক্ষুদ্রতম? সব থেকে ছোট ক্ষুদ্রতম উপকূল রেখা রয়েছে ভারতের কোন রাজ্যে? গোয়া। গোয়া আমাদের সঠিক অ্যান্সার হবে, প্রায় 160 কিলোমিটারের কাছাকাছি। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য পুরুষ এবং মহিলার সাক্ষরতার মধ্যে ব্যবধান সবচেয়ে বেশি রয়েছে? অর্থাৎ পুরুষ এবং মহিলার যে সাক্ষরতার যে রেট রয়েছে, লিটারেসি রেট, সেটা ব্যবধান অর্থাৎ সেটার যে আমাদের ডিফারেন্স সব থেকে বেশি রয়েছে কোন রাজ্যে? অবশ্যই রাজস্থান। অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি রয়েছে? অবশ্যই লিঙ্গানুপাত সব থেকে বেশি রয়েছে পুদুচেরি। অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন আছে, ডানকান প্যাসেজ বা ডানকান পাস এটি কাদের মধ্যে অবস্থান করছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ডানকান, যেটা অবস্থান করছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্যে। অপশান নম্বর সি রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, আগে যে বলা হতো নেফা নামে পরিচিত ছিল ভারতের কোন রাজ্যটি? অবশ্যই নেফার নামে পরিচিত কিন্তু ছিল, যেটা হচ্ছে আমাদের কোনটা? অবশ্যই অরুণাচল প্রদেশ। কারণ এই যে নেফা কথার অর্থ হলো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, যেটাকে বলা হচ্ছে নেফা, সেটা কিন্তু আগের ছিল অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এখন বর্তমানে যেটা অরুণাচল প্রদেশ। এটি কিন্তু 1972 সালে, এটা দেখে রাখবে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, এবং 1972 সালে এটি কেন্দ্রশাসিত অঞ্চল, এবং 1987 সালে এটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে কত সালে অরুণাচল প্রদেশ একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে? 1987 সালে। নেক্সট কোশ্চেন, কালো মাটি বা কালামাটি বা কৃষ্ণ মৃত্তিকা স্থানীয়ভাবে এটি কী নামে পরিচিত? অবশ্যই আমরা কালো রঙের মাটি বা কৃষ্ণ মৃত্তিকা যেটাকে বলে থাকছি, সেটা কিন্তু একটা রেগুন মৃত্তিকা, এবং এই ধরনের মৃত্তিকায় কিন্তু জল ধারণ ক্ষমতা খুবই ভালো হওয়ার কারণে এখানে তুলো চাষ কিন্তু বা কার্পাস চাষ কিন্তু সব থেকে ভালো পরিমাণে কিন্তু আমরা দেখতে পাই, তাই না? তো এই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে আমাদের কি, হ্যাঁ, ব্ল্যাক কটন সয়েল কিন্তু তোমরা জানতে পারো এটা, কারণ এটাও কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এই মাটি জল ধারণ ক্ষমতা বেশি, এই জন্য এখানে তুলো বা কার্পাস চাষ খুবই উপযোগী রয়েছে। আর তোমরা বলতে পারবে কে কে যে এই যে কার্পাস চাষ, এটা মেসোপটেমিয়া সভ্যতা নাকি চৈনিক সভ্যতা নাকি হরপ্পা সভ্যতা নাকি মেহরগড় সভ্যতা, এই কোন সভ্যতায় কার্পাস চাষ খুব ভালো পরিমাণে দেখা গেছে, এবং তারা কিন্তু সেই কার্পাস চাষের সম্পর্কে তারা বেশ ভালোভাবে অবগত ছিল, এবং সেই সম্পর্কিত তারা কিন্তু বিজনেসও করতো। ঠিক আছে, এটা কোন সভ্যতায় পাওয়া গেছে সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। পরবর্তী প্রশ্ন রয়েছে 28 নম্বর, যে ভারতের সবচেয়ে বড় মাটির যে বর্গ রয়েছে, সবচেয়ে বেশি পাওয়া যায় আর কি, সেটা কোথায়? অর্থাৎ এখানে তোমাদের সম্ভবত প্রশ্নটা বলতে চাইছে যে ভারতের সবচেয়ে বড় মাটির যে বর্গ রয়েছে, অর্থাৎ প্রকারভেদের কথা বলা হচ্ছে, এটা সবথেকে বেশি পাওয়া যায় কোন মাটিতে? কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা নাকি মরুভূমি মাটি? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে পলি মাটি। পলি মাটিতে কিন্তু প্রকারভেদের সংখ্যা বেশি রয়েছে, এবং আমরা জানি, অর্থাৎ তোমাদের কিন্তু পলিমাটি বা আমাদের যে এলুভিয়াল যে মৃত্তিকা রয়েছে, সয়েল রয়েছে, সেটা কিন্তু ভারতে সবথেকে বেশি পরিমাণে কিন্তু পাওয়া যায়, কারণ আমাদের ভারত একটি নদীমাতৃক দেশ, আর এই নদীমাতৃক দেশে পলিমাটি বা পলি মৃত্তিকা কিন্তু সবথেকে বেশি পরিমাণে দেখা যায়, প্রায় তোমাদের এটা 45 থেকে 46% কাছাকাছি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এটা দেখে রাখবে। আমরা জানি যে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র যে সমভূমি অঞ্চল রয়েছে, এই জন্য কিন্তু এখানে এই পলিমাটি দেখা যায়, এবং যা কিন্তু অত্যন্ত উর্বর এবং ধান এবং গম চাষের জন্য সেরা। অবশ্যই তার জন্য আমাদের ভারত একটি কৃষিভিত্তিক দেশ। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR ভারতের মাটিকে কয় ভাগে ভাগ করেছে? তো ভারতের মাটিকে এক্ষেত্রে আমাদের টোটাল 8টি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। কে ভাগ করেছে? ICAR। পরবর্তী প্রশ্ন আছে, ব্যাসল্ট লাভার ক্ষয়ের ফলে কোন মৃত্তিকা তৈরি হয়? তো ব্যাসল্ট লাভার ক্ষয়ের ফলে যেটা তৈরি হয়ে থাকে, অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রেগুর বা কালো মৃত্তিকা, যেখানে কার্পাস চাষ সবথেকে ভালোভাবে হয়ে থাকে। এই ধরনের মৃত্তিকা প্রধানত দেখা যায় দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, যেটাকে আমরা বলে থাকি ডেকান ট্র্যাপ। আর এই ট্র্যাপ কথার অর্থ কি? সিঁড়ি বা ধাপ, কারণ এখানে ধাপে ধাপে তোমাদের কিন্তু সঞ্চয়ের মাধ্যমে এই দাক্ষিণাত্য মালভূমিটা গঠন করা হয়েছে, এবং এই অঞ্চলে কিন্তু আগ্নেয়গিরির যে ব্যাসল্ট শিলা ক্ষয়ে কিন্তু এই মাটি সৃষ্টি হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে,
গঙ্গার সমভূমির পুরনো পলি মৃত্তিকাকে কী বলা হয়? এখান থেকে মূলত দুটো প্রশ্ন হয়। একটা হচ্ছে পুরনো পলিমাটিকে কী বলা হয়, আর একটা হচ্ছে নবীন পলিমাটিকে কী বলা হয়। তো যেটা পুরনো রয়েছে সেটাকে বলা হচ্ছে ভাঙাড়, এবং যেটা নতুন বা নবীন রয়েছে সেটাকে বলা হচ্ছে খাদর। পরবর্তী প্রশ্ন আছে, গাঙ্গেয় সমভূমির নতুন পলিমাটিকে কী বলা হয়? তো অবশ্যই খাদার, যেটা রয়েছে অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। নেক্সট, খাদার মাটি এটা নদীর তীরবর্তী নিচু অঞ্চলে দেখা যায়, যা প্রতি বছর বন্যার পলি দ্বারা নতুনভাবে তৈরি হয়, এই জন্য এটি অত্যন্ত উর্বর। নেক্সট, ভারতীয় মৃত্তিকায় কোন ক্ষুদ্র পুষ্টি উৎপাদনের সবচেয়ে বেশি অভাব রয়েছে? তো এখানে বলা হয়েছে যে ক্ষুদ্র পুষ্টি উপাদানের সবচেয়ে বেশি অভাব রয়েছে ভারতের কোন মৃত্তিকায়? তো এক্ষেত্রে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে, তো জিঙ্ক বা দস্তা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এটি কিন্তু ভারতীয় মৃত্তিকায় এটি সবথেকে বেশি পরিমাণে কিন্তু অভাব রয়েছে যেটা বলা হচ্ছে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন রয়েছে, আম্লিক মাটিকে চাষযোগ্য করতে কী মেশানো হয়ে থাকে? যে আম্লিক যে সমস্ত মৃত্তিকা রয়েছে সেগুলোকে চাষযোগ্য করে তোলার জন্য সেখানে কিন্তু মেশানো হয়ে থাকে চুন। নেক্সট প্রশ্ন আছে, মাটির লবণাক্ততা ও ক্ষারীয়তার যে সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সেটা হয়ে যাবে আমাদের কোনটা? ইউরিয়া, জিপসাম, অধিক সেচ নাকি চুন? অবশ্যই জিপসাম, অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন আছে, কোন ফসল চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়? অবশ্যই আমরা জানি যে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করার জন্য মাটিতে আমাদের ডাল জাতীয় শস্য, যেমন আমাদের যে ছোলা রয়েছে, মুগ, মসুর রয়েছে, এই ধরনের ডাল জাতীয় শস্য চাষ করা হলে সেক্ষেত্রে কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? তার কারণ হচ্ছে এই ধরনের শস্যে শিকড়ে রাইজোবিয়াম নামক একটি ব্যাকটেরিয়ার কিন্তু সেখানে বসবাস থাকে। তারা কিন্তু কী করে, সরাসরি বাতাস থেকে নাইট্রোজেনকে সংগ্রহ করে এবং মাটিতে সেগুলোকে মিশিয়ে দিতে সাহায্য করে। এর ফলে নাইট্রোজেনের যে ফিকশন এটাকে বলা হয়ে থাকে। আর আমাদের যে উদ্ভিদের নাইট্রোজেনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটা কিন্তু অবশ্যই আমাদের ফসল এবং মাটিকে দুটোকেই কিন্তু আরও উর্বর করে তোলে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমরা সেটা দেখে রাখবে। নেক্সট কোশ্চেন আছে, কোন মাটিকে স্ব-চাষ বা সেলফ কাল্টিভেশন মৃত্তিকা বলা হয়ে থাকে? তো অবশ্যই যেটা হয়ে যাবে কালো মৃত্তিকা বা রেগুড় মৃত্তিকা, যেটা রয়েছে অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লাভার মালভূমি অঞ্চলে কোন মাটির আধিক্য দেখা যায়? তো লাভার মালভূমি অঞ্চলে যেটা কিন্তু আমরা দেখতে পাই সেটা কি? সেটা হচ্ছে আমাদের কালো মাটি, কালো মৃত্তিকা। এই ধরনের মৃত্তিকা প্রধানত কোথায় দেখা যায়? সেটা কিন্তু আমরা দেখতে পাই মহারাষ্ট্র এবং গুজরাটের অধিকাংশ এলাকায় কিন্তু এই ধরনের মৃত্তিকা আমরা দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, কফি চাষের জন্য উপযোগী মৃত্তিকা কোনটা? তো কফি চাষের জন্য সবথেকে বেশি উপকারী রয়েছে সেটা হচ্ছে আমাদের কোনটা? অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা ল্যাটেরাইট মৃত্তিকা। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কর্ণাটকের অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকার আধিক্য বেশি থাকার কারণে এই মাটিতে অধিক পরিমাণে আমরা কফি চাষের উৎপাদন কিন্তু দেখতে পারি কর্ণাটকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথমবার জনগণনা বা সেন্সাস কবে হয়েছিল? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 1872 সালে প্রথম কিন্তু জনগণনা বা সেন্সাস অনুষ্ঠিত হয়েছিল। কোন সময়? সেই সময় ছিলেন কে? লর্ড মেয়ো। লর্ড মেয়োর আমলে 1872 সালে শুরু হয়েছিল প্রথম সেন্সাস। প্রথম সুসংহত বা পূর্ণাঙ্গ জনগণনা শুরু হয়েছিল 1881 সালে লর্ড রিপনের আমলে। এক্সামের জন্য আমাদের এই দুটোই অবশ্যই দেখে রাখতে হবে। 1872-এ লর্ড মেয়োর সময়ে এই যে সেন্সাস সেটা শুরু হয়েছিল, এবং কমপ্লিট সেন্সাস বা পূর্ণাঙ্গ জনগণনা যেটা হয়েছিল 1881-তে লর্ড রিপনের সময়। পরবর্তী প্রশ্ন আছে, 1951 সালে জনগণনা স্বাধীনতার পর ভারতের কততম জনগণনা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 1951 সালের পর ভারতের যে জনগণনা সেটা স্বাধীন ভারতের 7ম জনগণনা। পরবর্তী প্রশ্ন রয়েছে, জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি 2011 সেন্সাস অনুসারে? অবশ্যই সিক্কিম ভারতের হচ্ছে ক্ষুদ্রতম রাজ্য। নেক্সট কোশ্চেন, 2011 সালের রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? সবচেয়ে কম রয়েছে সাক্ষরতা, সেটা হচ্ছে বিহার। বিহারের সাক্ষরতার হার রয়েছে সবথেকে কম 61.8% সর্বনিম্ন, যেখানে কেরালা সাক্ষরতা সর্বোচ্চ রয়েছে 94%। জনসংখ্যার ইতিহাসে গ্রেট ডিভাইড কোন সময়কে বলা হয়ে থাকে? সেন্সাসের ইতিহাসে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 1911 থেকে 1921 পর্যন্ত যে টাইম পিরিয়ড ছিল সেখানে কিন্তু আমাদের এটাকে বলা হচ্ছে গ্রেট ডিভাইড। তার কারণ
1921 সালের পর ভারতের জনসংখ্যা কখনো কমেনি। এই কারণে 1921 সালকে ইয়ার অফ গ্রেট ডিভাইড বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব কত? অবশ্যই ভারতের যে জনঘনত্ব রয়েছে 2011 সেন্সাস অনুসারে 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। পরবর্তী প্রশ্ন আছে 2011 সালের অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত রয়েছে? 943 জন মহিলা প্রতি 1000 পুরুষে। নেক্সট কোশ্চেন 2011 সালের তথ্য অনুসারে ভারতের কত শতাংশ মানুষ শহরে বসবাস করে? টোটাল 31.2% মানুষ এমন রয়েছেন যারা কিন্তু শহরে বসবাস করতেন 2011 সেন্সাস অনুসারে। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় এবং কোন মৌসুমী বায়ুর প্রভাবে? এখানে আমাদের দেখতে হবে ভারতে কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে। নেক্সট, ভারতের কোন রাজ্যে প্রথম মৌসুমী বায়ুর আগমন ঘটে? অবশ্যই কেরালায় কিন্তু প্রথম মৌসুমী বায়ু আগমন ঘটে, যেটা কিন্তু আমাদের মোটামুটি জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু ঢুকে যায়। ঠিক আছে, 1 জুন থেকেই কিন্তু মৌসুমী বায়ু আছড়ে পড়ে, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে মনসুন বার্স্ট। ঠিক আছে, অবশ্যই এটা কেরালায় কিন্তু প্রথম কিন্তু এটা আগমন ঘটে থাকে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন স্থানে বার্ষিক বৃষ্টিপাত সবচেয়ে কম হয়ে থাকে? ভারতের সবথেকে বার্ষিক বৃষ্টিপাত কম হয়ে থাকে সেটা হচ্ছে লাদাখের লেহ অঞ্চল। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে কম। অবশ্যই আজকের প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট যদি মনে হয়ে থাকে ভিডিওটা লাইক করে দিও এবং 50টার মধ্যে মোটামুটি তোমাদের কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই বলবে, কারণ প্রশ্নের লেভেল কিন্তু তোমাদের মোটামুটি ঠিকঠাক রাখা হয়েছে, যেহেতু গ্রুপ সিকে টার্গেট করে করানো হয়েছে এটা, এবং গ্রুপ সি গ্রুপটি সকলের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকের যেমন করানো হয়েছে 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোল থেকে, এইভাবে কিন্তু তোমাদের দেখবে যে ক্লাসের মধ্যে তোমাদের ইন্টারন্যাশনাল বর্ডার লাইন, এছাড়া আমাদের যে ভারতের সে প্রাকৃতিক জিনিসগুলো, ভারতের মৃত্তিকা, ভারতের আবহাওয়া এবং ভারতের যে সমস্ত অন্যান্য জেলা বা সেন্সাস, এইগুলোর ওপর কিন্তু মেন ফোকাস করা হয়েছিল, যেগুলো তোমাদের সিলেবাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে। এছাড়া পরবর্তী ক্লাসে ভূগোল থেকে যখন আমরা আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, সেখানে অন্যান্য যে টপিকগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে ইনক্লুড করা হবে। ঠিক আছে, তো ক্লাসটা যদি ইম্পর্টেন্ট মনে হয় লাইক করে দিও, শেয়ার করে দিও। আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, চ্যানেলে প্লে লিস্ট করা আছে। এবং তোমাদের হোমওয়ার্কের একটা কোশ্চেন থাকছে, ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ মেইনল্যান্ডের উপকূলরেখার দৈর্ঘ্য কত? সেটা তো তোমরা দেখেই নিয়েছো। তোমরা বলবে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। তোমরা অবশ্যই দেখে যাবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি। ঠিক আছে, অবশ্যই এটা অ্যান্সারটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এবং যাদের যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয় এর মধ্যে, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সে নাম্বারটা পাবে, নাম্বারটিকে সেভ করে দেন মেসেজ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইতিহাস, সংবিধান এবং কমপ্লিট স্ট্র্যাটেজিকে সকলের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে গ্রুপ সি গ্রুপটি যারা দিতে যাচ্ছ, এবং অন্যান্য পিডিএফের মধ্যে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিডি কনস্টেবল এবং আরপিএফ, এসআই, বায়োলজি, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। যার যেটা প্রয়োজন মতো অবশ্যই নিয়ে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।